আচ্ছা, তাহলে এর আগের দিন আমরা পড়েছিলাম কি বলো, ইন্দাস, তাই না? তো আজকে আমরা ইন্দাসের পর শুরু করব কি বলো, গঙ্গা রিভার। কিন্তু তার আগে ইন্দাস রিভারের আমাদের হলো যেগুলো তোমার হলো কোশ্চিন এসছে এর আগের বার প্রিভিয়াস ইয়ারে, সেগুলো আমরা পড়বো। তারপর হলো ফার্দার হলো গঙ্গা যাবো। তোমরা যদি দেখো, আমরা জিওগ্রাফির যে প্রথম চ্যাপ্টারটা ছিল ভারতের হলো ভূপ্রকৃতি ছিল, সেখান থেকে প্রায় আমরা 150খানা এমসিকিউ অলরেডি করা হয়েছে আমাদের। এই চ্যাপ্টার থেকেও আমি চেষ্টা করব মিনিমাম 150টা দেওয়ার, এবং আজ থেকে প্রায় 6 মাস পর তোমাদের কাছাকাছি প্রায় 1500খানা ভারতের বিভিন্ন রাজ্যের হতে পারে, বিভিন্ন এক্সামের হতে পারে, তার আমি চেষ্টা করব তোমাদের কাছে জিওগ্রাফির 1500টার মতো এমসিকিউ হলো পৌঁছে যাবে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের। এবার এটা তোমাদের হলো দায়িত্ব, যে কোশ্চেনগুলো আমি প্রোভাইড করছি সেগুলো একটা ফাইল বানিয়ে সেভ করে রাখা। কারণ 6 মাস বলতে মনে চলো, কারণ 6 মাস পর খুঁজেই পাবে না যে কোনটার হলো কোথাকার। ফাইলে যাবে, ফাইলে প্রত্যেকটা পিডিএফ কে নাম হলো সেভ করে রাখবে। যদি মনে হয় যে কোনো কোশ্চেনের অ্যান্সার পারছি না বা কোনো কোশ্চেন প্রবলেম হচ্ছে, ওগুলো আমাকে দেখাবে। 1500টা কোশ্চেন যদি আমরা মন দিয়ে ঠিকঠাক করি, তা আমাদের হলো আসার কথা যে 90% হয়তো কমন পড়ে যাবে, তাও 10% নাও পড়তে পারে যদি কোশ্চেনের হলো মুড বানায়। তো আমরা হলো টার্গেট রাখবো কোশ্চেনগুলোকে সুন্দর করে ঠিকঠাক করে সাজিয়ে রাখবে। তো চলো, ফাটাফাট, সময় নেই ভাই, ফাটাফাট হলো এক ধার থেকে বলতে শুরু করো। কি হবে 1 নম্বর? কি হবে? মানস সরোবর। তাহলে যেটা হবে 1 নম্বর কি হবে? 1 নম্বর হলো মানস সরোবর। ঠিক আছে, 1 নম্বর হবে তোমার মানস সরোবর। ভাই তুমি বলো ভাই 2 নম্বর। ভাবনা চিন্তা করে বলো। কোশ্চেন দেখতে পাচ্ছ না? আরো তোমার ই করবো, বড় করবো। সিন্ধু নদ কোথায় পাতিত হয়? কি হবে? আরব সাগর। সিন্ধু নদ তাহলে কোথায় পাতিত হয় বলো? আরব সাগর। ভেরি গুড। নাম্বার 3 বলো। হ্যাঁ, না কেউ বলবে না। লাদাখ। কোনটা হবে তাহলে বলো? সিন্ধু নদ ভারতের কোন অঞ্চল দিয়ে প্রবেশ করে? লাদাখ দিয়ে হলো প্রবেশ করে। আচ্ছা, এটা তো সবাই পারবে, কোনো বলার দরকার নেই। তুমি নামগুলো বলো। আমাদের যে ইন্দাস রিভার আছে, তার যে 5টা মেন ট্রিবিউটারি আছে, তার নামগুলো বলো। কেউ বলবে না, কেউ না ভাই। আর যতগুলা পারবে না ততটা মার পড়বে এখন। ফাটাফাট 5টা নাম। সময় নেই, টাইম চলে যাচ্ছে। হয়ে গেছে, তার মানে তো ঠিক আছে, বলো। আর হবে না, তারপর বলো। হবে তো, বলো। কালীন। হাত দাও, হাত দাও, হাত দাও, তুমি হাত দাও, তুমি হাত দাও, যেখানে সেখানে পড়ে যাবে, হাত দাও। যখনই শতদ্র বললাম তার মানে হবে না, কারণ শতদ্র একদম দক্ষিণে থাকে, তার মানে মুখস্থ হয়নি তোমার। 5টা যে ভাই, কি কি 5টা ভাই আছে ভাই? ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস, সতলুজ। যে 5টা আছে তার নাম হলো ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস, আর কি হবে? সতলুজ। তারপরে বলো হলো নাম্বার 5 বলো। এটা না পারলে মার। এবার নাম্বার 5 কি হবে? সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয় কবে? তুমি বলবে না, তাহলে তোমার উপর পড়বে। এদিকে 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 কোনো ওদিকে। হ্যাঁ, কি হবে? আগেরটা ভুল বলেছো, তার মানে দেখতে হবে পড়াশোনা করেছো না করোনি। হ্যাঁ, ঠিকই আছে, না তো লাঠি দিয়ে যেতাম একদম। আচ্ছা, তারপরেরটা বলো, যে তোমার সিন্ধু জলচুক্তি তুমি কোন শহরে স্বাক্ষরিত হয়? থামো থামো, কোন শহরে? হাত দাও। ভুলবার কোন শহরে? হবে না, কি হবে? করাচি। কি হবে বলো? করাচি। যদি বলে তোমার সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয় কোন শহরে, তাহলে অ্যান্সার কি হয় বলো? তাহলে অ্যান্সার হবে করাচি। যদি বলে কার কার মধ্যে স্বাক্ষরিত হয়, তাহলে সেই সময় ভারতের কে ছিল প্রধানমন্ত্রী? জওহরলাল নেহরু। আর পাকিস্তানের কে ছিল? আইয়ুব খান। প্রত্যেকটা ব্যাচে না, আমি আমার স্কুল থেকে দেখেছি, প্রত্যেকটা ব্যাচে ছেলেদের থেকে সাধারণত মেয়েরা বেশি পড়া পারে, মানে বেশি হলো শক্তিশালী হয়। কিন্তু এটাই আমার লাইফের ফার্স্ট ব্যাচ যেখানে ভাই ছেলেরা ভাই বেশি স্ট্রং। এটা লাইভে আমি ফার্স্ট টাইম দেখছি। সব ব্যাচে দেখি যে মেয়েরাই বেশি ভালো পড়া পারে। তোমরা কিছু উন্নতি করো ভাই। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারলাম না কেন? না না, এই ভাইরাল খুব ভালো স্টুডেন্ট আছে, খুবই ভালো স্টুডেন্ট আছে এটা, তাই না? ও তো ভালো স্টুডেন্ট আছে। আচ্ছা, তাহলে শোনো, যদি বলে কার কার মধ্যে চুক্তি হয়েছিল? ইন্ডিয়া পাকিস্তান। কবে হয়েছিল?
1960 সালের 19শে সেপ্টেম্বর। যদি তোমাদেরকে তারিখ বলে দেয় তাহলে কি হবে বলো? 19শে সেপ্টেম্বর। গোলমাল করবে না। এটা শুরু হয়েছে কি দিয়ে দেখো। আচ্ছা, এটা শুরু হয়েছে তোমার হলো 19 দিয়ে, তো তারিখটা 19 হবে। হ্যাঁ, 19শে হলো সেপ্টেম্বর, 1960 সালের 19শে সেপ্টেম্বর। যদি বলে সেই সময় দেশের প্রধানমন্ত্রী কে ছিল, তো ভারতের যিনি থাকবেন তিনি কে? জওহরলাল নেহেরু। আর পাকিস্তানের আইয়ুব খান। যদি বলে যে কোন শহরে হয়েছিল, তাহলে কি হবে? এটা করাচি। ব্যাস হয়ে গেল। এর বাইরে আর হলো কোশ্চেন এখান থেকে নেই। আচ্ছা, এইবার বলো হলো নাম্বার 7 কি হবে? দিদি দিদি পারবে? না পারলে দিদি রেডি হয়ে যাবে একদম। নাম্বার 7, সিন্ধু নদ কত কিলোমিটার দীর্ঘ? কত 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 হবে? আরে অ্যান্সার তো তাড়াতাড়ি বলো। আচ্ছা, আগে বলো কোনটা কোনটা হবে না মনে হচ্ছে। 4000। এই তো ভেরি গুড, 4000 বাদ হয়ে গেল, বাকি 3টা থাকলো। এবার টার্গেট করো কোনটা এদের মধ্যে হবে না মনে হচ্ছে। পারফেক্ট পারফেক্ট। এবার বলো বাকি দুটোর মধ্যে কোনটা মনে হচ্ছে হবে। ভেরি গুড, এটাই আনসার। ঠিক আছে, তাহলে তাহলে বলো সিন্ধু নদী এখানে কত কিলোমিটার দীর্ঘ হবে? 2880 কিলোমিটার। ঠিক আছে, এটা ভাই ভাই তারপর একটা তুমি। হ্যাঁ, এটা হবে না, ফালতু ফালতু কোশ্চেন এটা। আরে বললাম তো পরীক্ষায় না এমন কোশ্চেন, যে কোনো পরীক্ষায় যদি 100 মার্কের কোশ্চেন হয় না, প্রায় 50 খানা কোশ্চেন এমন থাকে যেন সবাই পারবে। যদি ওই কোশ্চেন কেউ না পারে, ও তার মানে জীবনে বই খুলেনি। এরকম কোশ্চেন থাকবেই, 50 খানা কোশ্চেন থাকবেই, যেগুলো ঠিক করলে তুমি চাকরি পাবে না, কিন্তু ভুল করলে তোমার ওখানেই শেষ। ঠিক করে তোমার গ্যারান্টি নেই চাকরি হবে, কিন্তু তুমি যদি এই কোশ্চেন গুলো ভুল করে দাও, তাহলে তুমি ওখানে শেষ। তো সহজ কোশ্চেন কখনোই ভুল করা যাবে না। আচ্ছা, এইটা বলো নাম্বার 9। দিদি তুমি 9 নম্বর কি হবে? না পারলে তুমি মারো ভাই, এখনই বললাম। না পারলে তুমি তুমি লাঠি না তুমি ছাড়িয়ে দাও। কি হবে? যদি না পারে কি করা উচিত ওকে? ওদিকে ওদিকে সামনে কি হবে? তোমরাই বলো না পারলে মারা উচিত কিনা, তোমরা নিজেরাই বলো। আবার কি? জওহরলাল নেহরু। এখনই বললাম যে সিন্ধু জলচুক্তি স্বাক্ষর করেছিল কে ভারতের পক্ষে বলো? জওহরলাল নেহরু। বারবার বলছি, জওহরলাল নেহরু 1960 সালের 19শে সেপ্টেম্বর। এটা বলার একটাই কারণ, যেহেতু হলো কয় মাস আগে পেহেলগাঁও হামলার পর যেহেতু একটা হলো সম্পর্ক খারাপ হয় এবং এটা খবরে আছে, তো স্বাভাবিকভাবেই সিন্ধু জলচুক্তি খবরে আছে। ভারত সরকার বলেছে যে আমরা এটাকে আর কন্টিনিউ করব না। তো যেহেতু এটা খবরে আছে, তো যিনি কোশ্চিন বানাবেন তার মাথায় এটা কিন্তু থাকবে। তো সালটা মনে রেখো, 1960 সালের 19শে সেপ্টেম্বর। এবং তৎকালীন সময়ের, তুমি মোবাইল কি করছো? মোবাইল ব্যাগে পড়ে দাও। 1960 সালের 19শে সেপ্টেম্বর। হ্যাঁ, এবার একটু ভালো কোশ্চিন বলো, কাকে ধরবো? সে হাত তুলো আগে। স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, এই ভাইরা পারবে। বলো ম্যাডাম, তুমি বলো দেখি। আর হাত দেখি, না হলে হাত দাও। যে কোনো একটা। কি হবে? ঝেলাম নদীর কোথা থেকে উৎপত্তি হয়? ভেরি গুড। ঝেলাম নদীর উৎপত্তি কোথা থেকে বলো? ঝেলাম নদীর উৎপত্তি হলো তোমার হলো ভেরিনাগ। আর দিদি ভাই তুমি বলো। এত ভয় পেও না, তোমাকে দেখে আমার মায়া পড়ে গেছে। ভয় পেয়ে হবে, পারতে হবে। না হলে চেষ্টা করো। দেখো সময় নেই, বুঝলে? দেখো তোমাদেরকে চেষ্টা করতে হবে ক্লাসের পড়া ক্লাসে রেডি করা। তাহলে এগুলো তো পড়িয়েছি এর আগের দিন। যে যদি বলে সতলজ নদী কোন হ্রদ থেকে উৎপন্ন হয়, ছবি দেখিয়ে পড়িয়েছিলাম গো, ছবি দেখিয়ে পড়িয়েছিলাম। এই তো ছবি দেখিয়ে পড়িয়েছিলাম তোমাদের। দেখো, যে সতলজ নদীর উৎপত্তি হয় কোথা থেকে, এখানে বলেছিলাম না দুটো লেক আছে। একটা আছে কি হলো কৈলাসের হলো মানস সরোবর, আর একটা আছে কি বলো রাক্ষসতাল। এটা বলেছিলাম যে এটাকে বলা হয় হলো হোলি লেক, মানে পবিত্র জল। আর এই যে তোমার হলো হ্যাঁ, আর এখানে যে তোমার হলো রাক্ষসতাল আছে, এটাকে কি বলেছিলাম বলো? কি বলছে এটাকে? লেক অফ ডেমন বলা হয়। যে আমাদের যে রামায়ণ আছে, রামায়ণের যে রাবণ ক্যারেক্টারটা আছে, তিনি এখানে তপস্যা করেছিলেন।
তাই না? এবং আরেকটা কারণে বলা হয় যে এখানে কোনো মাছ টাছ কোনো জীবজন্তু থাকে না, কারণ কি এটা হলো একটা সল্টি লেক বা হলো লবণাক্ত। এবার বলো কোনটা হবে, এই দুটোর মধ্যে কোনটা হবে? সতলেজ বা হলো বাংলায় শতদ্র। তুমি যদি না পারো তুমি তাহলে ওখান থেকে উঠো আর তোমার এখানে বসো, ফালতু সময় নষ্ট করে কি লাভ? এই বৃষ্টির মধ্যে তোমরা পড়তে এসছো, কি হবে কোনটা? এই কনফিডেন্স সহকারে বলো, আমি কাউকে কোনোদিন মানি না, ওটা নাটক। তুমি যা বলবে কনফিডেন্স সহকারে বলো। অপশন নাই, তোমাকে তো দিলাম, ওখানে 4টা অপশন ছিল, এখানে তোমাকে আমি 2টো অপশন দিয়ে দিলাম। আর কি চাই? একটা হলো রাক্ষসতাল হতে পারে, আর একটা হলো মানস সরোবর। তোমার জন্য তো আমি আরো অপশন 2টোকে বাদ দিয়ে দিলাম। এই দুটোর মধ্যে কোনটা হবে? আবার বলো, কি বললো? না না, বলো বলো, কোনটা বললো? কোনটা হবে? মানস সরোবর। দেখো, এরকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। তখন থেকে চেষ্টা করছে বলা, কিন্তু ভুল বলে দিল বেচারা। তো মানস সরোবর হবে না, এটা কোনটা হবে গো? এটা হবে রাক্ষসতাল, ঠিক আছে এটা? আচ্ছা, রাক্ষসতাল। আচ্ছা, এই উত্তরগুলো না বাড়িতে একবার করে যেটা যেটা পারবে না খাতায় লিখে নিবে। আর দিদি ভাই একটু তোমরা না দূরে দূরে সরে যাও, তুমি থেকো না আমার সঙ্গে, ক্ষতিকর আছে। ভুলভাল বলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এইবার একটা ভালো কোশ্চেন ভাই, আশা করি এটা তোমাদের ধরা উচিত, পারবে। কি হয় বলো তো এটা? তাওয়া। এবার বলো তো, তাওয়া নদী কার ট্রিবিউটারি? কার ট্রিবিউটারি তাওয়া নদী? এখানে কোশ্চেনটা আছে যে কোন নদীটি সিন্ধুর সঙ্গে মেশে না। তার মানে চেনাব আছে, তাওয়া আছে, রাবি আছে, বিয়াস। তো ভাই বললো কি হবে এখানে? বলো অ্যান্সার তাওয়া। এইবার বলো তাওয়াটা হলো কার তাহলে? না না, উপর হবে না ভাই। তাওয়াটা হলো কোন নদীর? দক্ষিণের দিকে আছে। না না, তুঙ্গভদ্রা না। কি হবে? তাওয়া মেবি নর্মদা। একবার চেক, না একবার মোবাইল চেক করো তো যে তাওয়া কার। আচ্ছা, একদম লাস্ট বেঞ্চ। হ্যাঁ, পরপর তোমরা 3টা বলবে। ইন্দাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইন্দাস যেটা এসছে সেটা হলো কোথা থেকে এসছে ভাই, পেলে? কই? নর্মদা রিভার। ঠিক আছে, আগে বলো তাহলে ইন্দাস কোথা থেকে এসছে? কার কার ইন্দাস যেটা আছে সেটা কার? দরজা খোলা রেখে দিচ্ছ তোমরা, কি ব্যাপার? ইন্দাস যেটা আছে, আরে বলো কি হবে এটা? দিদি এভাবে পড়াশোনা হচ্ছে না দিদি, এভাবে তো পাস করতে পারবে না দিদি, কি করে হচ্ছে এটা? পারতে হবে এগুলো। আচ্ছা, আইডিয়া করো, চলো আগে বলো কোনটা হবে না। বাদ হয়ে গেল, বাকি থাকলো 3টা, কোনটা হবে না? হয়ে গেল, আর 2টা থাকলো। ভেরি গুড, পেরিয়ে যাচ্ছে। এত নার্ভাস হওয়ার কি আছে রে ভাই? তারপরেরটা হলো বলো নাম্বার 14। যদি না পারো এখান থেকে উঠে চুপচাপ ফার্স্ট বেঞ্চে গিয়ে বসবে, তোমরা দুজন পাশাপাশি বসবে না, সাফ কথা। যদি যদি পারো তাহলে বসবে এখানে, না হলে চুপচাপ ওখানে যাবে ফার্স্ট বেঞ্চে। থামো, তুমি বলবে 15 নাম্বারটা। একজন যদি ভুল পারো তাহলে এখান থেকে সরিয়ে ফার্স্ট বেঞ্চে যাবে একজন। এভাবে হবে না, ভালো করে পড়তে হবে মন দিয়ে। কি হবে এটা? কোনটা হবে? না, তুমি মালক্ষী 15, তুমি নাম্বার 14 বলো। এত সময় নেই, তাড়াতাড়ি বলো। কি নাম্বার হবে? নাম্বার ক। চেনাব, রবি হলো ঝেলাম। খ, ক হবে না, খ হবে না। চলো তুমি উঠো 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 না তো, উঠো না তো, পুরো কমপ্লেন, ভালো করে পড়তে পুরো। এখান থেকে উঠে ফার্স্ট বেঞ্চ, ফার্স্ট বেঞ্চ উঠো এখান থেকে। এভাবে পড়াশোনা হবে না, ভালো করে পড়তে হবে। চুপচাপ চুপচাপ এখানে এসো। মারছি না, এটাই ভালো ভাগ্য, ভালো করে পড়ো, সময় বেশি নেই। আচ্ছা দিদি ভাই, এবার কি হবে এটা বলো নাম্বার। আচ্ছা, এখানে যে ছিল ভালো করে শোনো, যেটা হলো মেন ইন্দাস ছিল, ইন্দাস, ঝেলাম, চেনাব, এগুলো কার নিয়ন্ত্রণ আছে? পাকিস্তানের ওপর আছে। আর নিচের যে 3টা আছে রাভি, বিয়াস, সতলজ। ভাই এখান থেকে কিন্তু প্রত্যেকটা কোশ্চিনই মনে রাখতে হবে, এটা এবার ইম্পর্টেন্ট কোশ্চিন আছে।
এবার এই নিচের যে তিনটা আছে রাভি, বিয়াস আর সতলজ, এই তিনটে নদীর ওপর কার আছে বলো? এই তিনটে নদীর ওপর তোমার হলো ইন্ডিয়ার অধিকার আছে। হয়ে গেল। লাস্ট কোশ্চেন ভাই, তোমাকে আসতে বললাম না, সামনে গুরুত্ব দিচ্ছি না, চুপচাপ সামনে এসো। তুমি সামনে এসে বসো, পরের দিন যদি না পারো তাহলে দেয় আমার। নাম্বার 15 বলো কি হবে? নাম্বার 15 ভাই, চেনাব নদী কোথা থেকে উৎপন্ন হয় ভাই? বারালাচা পাস। আচ্ছা, বারালাচা পাস আছে কোথায়? হিমাচল প্রদেশ। ঠিক আছে, তোমাদের হলো কাজ একটাই, একটু একটু সাইডে যাও। তোমাদের হলো কাজ একটাই, পরের দিন পিডিএফ গুলো কিন্তু ভালো করে রেখো। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনই ভারতের যে বিভিন্ন এক্সাম সেখান থেকে ধরো দেওয়া হয়েছে। আচ্ছা, আরো কটা আছে নাকি? কটা আছে রে ভাই? আর 5টা আছে। আচ্ছা, ফাটাফাট ভাই বলো তো ভাই, বিয়াস নদীর উৎপত্তি কোথায়? কোথায় ভাই? এটা হবে, কত হবে? বিয়াস। আরে এদিকে দিদি থামো, তুমি বলবে। এবার 17 নম্বরটা বলো। এবার গল্প চলছে, ফ্যান লাগে, তুমি বলো 17 নম্বর কি হবে? স্যার তোমাদের মারে? অরিন্দম স্যার মারে তোমাদের? কতটা জোরে মারে? কি হবে 17 নম্বরটা? শতদ্রু, সব সিন্ধুর নদী। ঠিক বলো না তো, তোমার লাঠি বেঁচে গেলে। তাহলে কোনটা হবে? এটা হলো শতদ্রু, তাই না? আচ্ছা, এইবার এখানে না দুটো কোশ্চিন আছে পর পর। এই দুটো কোশ্চিন জিওগ্রাফির না, দুটো কোশ্চিন হলো ইতিহাসের। তোমরা যখন অরিন্দম স্যার তোমাদের বৈদিক পড়াবে তখন তোমাদের পড়াবে, কিন্তু যেহেতু হলো আমিও পড়াশোনার মধ্যে আছি, সেই দুটো কোশ্চিন আমি তৈরি করেছি। এখানে ভালো করে দেখো, প্রথম কোশ্চিনটা কি দেওয়া আছে বলো? সিন্ধু নদীর কোন উপনদীকে কি বলা হয় বলো? ইদাস পাস। আচ্ছা, এটা কি হয়? আমরা জানি যে ভারতবর্ষে 326 সালটা মনে রাখবে, কি বললাম? 326 খ্রিস্টপূর্বাব্দে কে ভারত আক্রমণ করেন? আলেকজান্ডার দি গ্রেট, তাই না? তিনি প্রায় সমগ্র পৃথিবীকে দখল করতে চেয়েছিল। সালটা আরেকবার মনে রাখবে যে 3কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 6, 326। তো 326 খ্রিস্টাব্দে তিনি হলো ভারতবর্ষকে হলো অ্যাটাক করেন। তিনি প্রথমে হলো তক্ষশিলা যে আছে, তক্ষশিলার যে তোমার রাজা, সেই সময় কে ছিল? রাজা ছিল অম্বি। অম্বি বলে একজন ছিল রাজা, তাকে হলো তিনি হলো পরাজিত করেন। 3কে 2 দিয়ে গুণ করবে, আসবে হলো 6। তো অ্যান্সার মনে রাখবে হলো 326। এটা কিন্তু ইতিহাসে স্যার ধরবেন যে তক্ষশিলা যখন আক্রমণ করেন সেই সময় যে রাজা অম্বিকে তিনি হলো পরাজিত করেন, তিনি হলো এমনি হলো সারেন্ডার করেন। তারপর তিনি যখন এদিকে এগিয়ে আসেন তখন ঝেলাম নদীর কাছে একজন ছিল রাজা, তার নাম কি ছিল? পরু বলে একজন ছিল রাজা। ঠিক আছে, তো এবং সেই সময় আলেকজান্ডার দি গ্রেট, তার যে সৈন্য বলো, তিনি যে শক্তিশালী বলো, তার তুলনায় যে আমাদের পরু ছিল, তিনি কিছুই ছিলেন না। কিন্তু এ সত্ত্বেও যে রাজা পরু, তিনি হলেন যুদ্ধে হলো মানে এমনি ছেড়ে দেননি, তিনি হলো আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ করেন এবং হলো যুদ্ধে পরাজিত হন। তো এখান থেকে কোশ্চিন গুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। প্রথমে বলা হবে যে ব্যাটেল অফ হিদাস পাস কবে হয়েছিল? 326। ক্লিয়ার? তারপরের কোশ্চিন হলো ব্যাটেল অফ হিদাস পাস কোন নদীর তীরে হয়েছিল? কি হবে অ্যান্সার? ঝেলাম। ব্যাটেল অফ হিদাস পাস যদি বলে কোন নদীর তীরে হয়েছিল, তাহলে কি বলবে অ্যান্সার? ঝেলাম নদীর তীরে হয়েছিল ব্যাটেল অফ হিদাস পাসের হলো যুদ্ধ। যদি বলে কার সঙ্গে হয়েছিল, তাহলে রাজা আলেকজান্ডারের সঙ্গে রাজা পরু। আসলে বলা হয়, সত্যি না মিথ্যে জানি না, যে যখন পরু যুদ্ধে পরাজিত হয় তখন আলেকজান্ডার পরুকে বলেছিল যে তোমার সঙ্গে আমি হলো কিরকম ব্যবহার করব। হ্যাঁ, তো পরুর অ্যান্সারটা কি ছিল? যে একজন রাজার প্রতি যেরকম হলো রাজার ব্যবহার হয়। তো এটাই মানে দেখো, এটা জীবনের শিক্ষা যে তুমি যুদ্ধে হেরে গেছো, তুমি পারলে পা ধরে থাকতে পারতো, কিন্তু অ্যান্সারটা দেখো যে একজন রাজার প্রতি যেরকম রাজা ব্যবহার করা হয়, রাজা ব্যবহার করে সেরকম আমার সঙ্গে ব্যবহার করে, সে যুদ্ধে আমি হারি বা জিতি, তাই না? তো এই জন্যই কোশ্চিনটা ইম্পর্টেন্ট যে ব্যাটেল অফ হিদাস পাস যদি বলে, এটা এসছে অনেকবার ইতিহাসে। তোমরা যদি যখন বৈদিক সভ্যতার হলো এমসিকিউ সলভ করতে গেলে এটা পাবে যে ব্যাটেল অফ হিদাস পাস কোন নদীর তীরে? ঝেলাম নদীর তীরে। কার সঙ্গে হয়েছিল? পরুর সঙ্গে হয়েছিল। আচ্ছা আচ্ছা, লাস্ট কোশ্চিন হলো, এই কোশ্চিনটাও ভালো কোশ্চিন আছে, আর যেটা দিদি ভাই একটু আগে বললো যে সিন্ধু নদীর যদি বলে সব থেকে দীর্ঘতম বা লংগেস্ট যদি বলে ট্রিবিউটারি, তাহলে কি হবে? তাহলে হবে শতদ্র। কিন্তু আমি বলেছিলাম যে শতদ্র কি ভারতে উৎপন্ন হয় না, শতদ্র তো বাইরে থেকে উৎপন্ন হচ্ছে। তাই যদি বলা হয় যে ভারতে প্রবাহিত সিন্ধু নদীর সব থেকে বড় ট্রিবিউটারি কোনটা, তাহলে বলো ভাই অ্যান্সার কি হবে?
পাঁচটা যে আছে তার মধ্যে হলো ভারতে সব থেকে কোনটার হলো লেন্থ বেশি থাকে? ভারতে যেটা হলো সতলজ সেটা হলো আমাদের সম্পূর্ণ মিলে ওটা বাইরে, কিন্তু হলো ভারতে কোনটা হবে? এই যে চারটা অপশন আছে, রাবি, চেনাব, ঝেলাম, বিয়াস। ভাই এ কি পড়াশোনা হচ্ছে ভাই? বৃষ্টির মধ্যে এসছে তো পড়াশোনা আসতে পড়া, আমি বলেছিলাম পড়ে আসবে। অ্যাপে দাও নাই? দাও না অ্যাপে? ডিলেট? হ্যাঁ সিরিয়াস? কি বলছো? সৌরভ ভাই এর আগের দিনের ক্লাসটা দেওয়া নেই স্যার? ঠিক আছে পরে পরে, আচ্ছা ঠিক আছে ওটা আমি বলে দেবো, ঠিক আছে। তাহলে যদি বলে ভারতের হলো সিন্ধু নদীর সবচেয়ে দীর্ঘতম উপনদী কোনটা হবে, এখানে বলো, এখানে হবে হলো চেনাব, ঠিক আছে। যদি বলে এমনি বলে মালক কি হচ্ছে এটা মোবাইল নিয়ে, কি হচ্ছে এটা মোবাইল নিয়ে? মোবাইল এক কাজ করো সবাই মোবাইলে পিছিয়ে পড়ো, ব্যাগে পড়ো, ব্যাগে পড়ো, ব্যাগে পড়ো, দিয়ে দাও কাকু পিছন থেকে মোবাইল দিয়ে দাও, দিয়ে দাও মোবাইল, পাক মেরে দেবো মোবাইল। এখন আমি টাকা পয়সা থাকলে পাক মেরে থাকে না, দেখতে পাবো না অ্যাড গুলো যে মোবাইল ভেঙে দিল তারপর দিচ্ছে কি দিচ্ছে, আইফোন দিচ্ছে। টাকা পয়সা থাকলে তোমাদের মোবাইল ভেঙে আইফোন দিয়ে দিতাম, টাকা পয়সা নাই বলে দিচ্ছি না, না তো এখনই ভেঙে দিতাম। আচ্ছা এই হলো আমাদের হলো কি বলো, আচ্ছা হলো ইন্দাস। আচ্ছা এখান থেকে না আরো দুটো কোশ্চিন আছে যেটা আমি এখানে এমসিকিউ মানে দেখলাম না, যেখান থেকে কোশ্চিন করেছি। একটা আছে এদের মধ্যে কোন নদীকে অ্যান্টিসিডেন্ট রিভার বলে, মনে রাখবে ইন্দাস আর সতলজ, এই দুটোকে হলো ইংলিশে হলো অ্যান্টিসিডেন্ট রিভার, বা বাংলায় বললে কি বলে বলো, অগ্রবর্তী নদী। কারণ এগুলো হলো তোমার হিমালয় যে আছে, হিমালয়ের হলো জন্মের আগে থেকে এদের হলো বলা হয় যে নদীগুলো আছে, ওই জন্য এদের বলা হয় অ্যান্টিসিডেন্ট রিভার বা অগ্রবর্তী হলো নদী। আচ্ছা এখান থেকে আর একটা কোশ্চেনও বলেছিলাম, তাহলে আজকে দেখিয়ে দিচ্ছি, এখানেও আছে। আচ্ছা যখন এবার থেকে আমরা শুরু করছি গঙ্গা, এখানেও একটা কোশ্চেন পাবে। আচ্ছা এইবার হলো শুরু করছি কোন রিভার বলো, গঙ্গা রিভার, তাই না? গঙ্গা রিভার আমরা এবার শুরু করব। ভাই দেখো ভালো করে না ক্লাসে আবার গল্প করছে, তুই যদি না পারলে আমি গঙ্গা পরে তোমাকে কোশ্চেন করবো, আর তুমি ওর সঙ্গে যদি গল্প করো আমি কিচ্ছু করবো না, মার তুমি খাবে। আচ্ছা শোনো, চেষ্টা করো ক্লাসের পড়াটা ক্লাসে মুখস্থ করে নিতে, যেই যেই পয়েন্টগুলো আমি বলবো সেগুলোকে ভালো করে জোর দাও। আমি এর আগের দিন যখন ইন্দাস পড়াই শুরু করেছিলাম একটা সাল দিয়ে, কি সাল ছিল, 1960। আজকেও দেখো শুরু করেছি কি দিয়ে, একটা হলো সাল দিয়ে। জিওগ্রাফি, হ্যাঁ বলো, জিওগ্রাফিতে সাধারণত সাল আসে না, বছর আসে না, কিন্তু কিছু কিছু আছে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে এতটাই গুরুত্বপূর্ণ, সেটা স্ট্যাটিস্টিক্স দিকে হিসাবে আসতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আসতে পারে, ঠিক আছে। তো প্রথমে দেখো আমি শুরু করেছি একটা সাল দিয়ে, এর আগের দিন আমি যেরকম পড়িয়েছিলাম কি বলো, ইন্দাস ওয়াটার ট্রিটি। আজকে আমি যেটা পড়াচ্ছি সেটা কি আছে বলো, ভারত বাংলাদেশের কি চুক্তি আছে, এটা গঙ্গা জল চুক্তি। ভালো করে শুনো এটা কেন ইম্পর্টেন্ট। দেখো আগে দেখো এই যে গঙ্গা জল চুক্তি আছে সেটা কত সালে সাইন হয়েছিল বলো, এটা অলরেডি বিভিন্ন পরীক্ষায় কিন্তু তোমার এসেছে, তোমাকে আমি দেখাবো পরের দিন যখন কোশ্চিন করবো, যে গঙ্গা জল চুক্তি কত সালে হয়েছিল, 1996। কার কার মধ্যে হয়েছিল, এটাকে আমাদের হলো বলো শেখ হাসিনা, এবং এটাকে তৎকালীন দেশের হলো প্রধানমন্ত্রী হলো কি আছে বলো, দেবগৌড়া, এইচ.ডি. দেবগৌড়া। এনার বাড়ি হলো কোথায়, কর্ণাটকে। তাহলে হলো এইচ.ডি. দেবগৌড়া, এও জীবিত আছে এখন, তো এ ভারতে, এ ভারত, দুজনেই তো ভারতে আছে, শেখ হাসিনা তো ইন্ডিয়াতে আছে এখন, তাই না? তো যদি বলে হলো যে গঙ্গা জল চুক্তি কত সালে হয়েছিল, তাহলে সালটা কি হবে, 1996। কি বললাম, গঙ্গা জল চুক্তি হয়েছিল 1996 এর 12ই ডিসেম্বর। কত বললাম, 1996 এর 12ই ডিসেম্বর হয়েছিল গঙ্গা জল চুক্তি। যদি বলে কার কার মধ্যে, এক নম্বর হতে পারে দেশ, ইন্ডিয়া বাংলাদেশ, কোনো প্রবলেম নেই। যদি বলে প্রধানমন্ত্রী, তাহলে শেখ হাসিনা, আর কি হবে, দেবগৌড়া। মনে রাখবে এই যে লোকটা দেবগৌড়া, এর সঙ্গে কিন্তু আমরা তোমার পরিচিত নয় অতটা, মাত্র 1 বছরের জন্য বা 1.5 বছরের জন্য ছিল, তো নামটা একটু আননোন টাইপের, নামটা মনে রাখবে, এইচ.ডি. দেবগৌড়া। তিনি হলেন কোথাকার লোক বললাম বলো, কর্ণাটকের হলো লোক, এইচ.ডি. দেবগৌড়া। আচ্ছা এইবার এই কোশ্চিনটা আবার গল্প করছে, বললাম না আমি গল্প করতে না, না দেখি ওদিকে তাকাবে না তুমি,
এইচডি দেবগৌড়া। এইবার বলো কোশ্চিনটা কেন ইম্পর্টেন্ট, দেখো এই চুক্তিটা স্বাক্ষর হয়েছিল কয় বছরের জন্য এখানে? এইবার আমাকে বলো 96 এর সঙ্গে 30 যোগ করলে কত হয়? থামো, 96 1996 এর সঙ্গে 30 যোগ করলে কোন বছর হবে? 2000। এই দেখো তাহলে এই জন্য কোশ্চিনটা ইম্পর্টেন্ট, এটাকে এই জন্য লাগিয়েছি কোশ্চিনটা এখানে, যে আমরা আছি কত সালে? 2025-এ। বাংলাদেশের সঙ্গে জল নিয়ে আমাদের একটা এমনি বিবাদ আছে, একটা তিস্তা নদীর বিবাদ, তাই না? একটা বিবাদ তো আছেই, এবং বাংলাদেশের সঙ্গে যে রাজনৈতিক অবস্থান সেটা আমাদের এখন ইন্ডিয়ার ভালো নেই। তাই পরের বছর যখন এই চুক্তিটা শেষ হয়ে যাবে, তুমি দেখবে দুই দেশের অবস্থা হলো আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু হলো 30 বছরের জন্য হয়েছিল এবং এটা সামনে বছরই তোমার শেষ হয়ে যাবে, তাহলে বুঝতে পারছো এটা কতটা ইম্পর্টেন্ট। তার মানে যদি বলে তাহলে কত বছরের জন্য হয়েছিল বলো? 30 বছরের জন্য। এই ছিল আমার হলো যে গঙ্গা ওয়াটার ট্রিটি, হয়ে গেল এটা, ব্যাস। আচ্ছা, এইবার দেখো এই স্লাইডটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি কোনো টিচার চায় যে কোশ্চিনকে একটু স্ট্যান্ডার্ড বানাবে, তাহলে তিনি হলো এই স্লাইডটা চুজ করতে পারবেন। দেখো এই স্লাইডে কি, এই স্লাইডটা আমরা কি করেছি দেখো, তোমাদের মনে হয় না আগের পিপিটিতে এগুলো নেই, তো এগুলো তোমরা অ্যাড করে দিও। হ্যাঁ, আচ্ছা, এই পিপিটিটা কি দিয়েছি আমরা? যে সমস্ত যে আমাদের রিভার আছে, যার হলো নামে কি আছে বলো? গঙ্গা, কিন্তু এদের সঙ্গে গঙ্গা নদীর হলো কোনো সম্পর্ক নেই। ধর্মীয় কারণে বা সাংস্কৃতিক কারণে তাদের নাম দেওয়া হয়েছে গঙ্গা। যেমন হলো আমরা তোমার বলি না যে গরিবের মুকেশ আম্বানি, তার মানে মুকেশ আম্বানির সঙ্গে সম্পর্ক আছে? সম্পর্ক নেই, একটা কম্পেয়ার করার জন্য বা তুলনা করার জন্য আমরা বলি। তো এই স্লাইডটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড। যারা কোনো টিচার যদি চান যে তিনি কোশ্চিন হার্ড করবেন, তাহলে এটা হলো তার হলো ইম্পর্টেন্ট। প্রথমে দেখো রিভার গুলো, প্রথমে এটা কি দেওয়া আছে বলো? কিষেন গঙ্গা। বলো এটা কোথায় আছে? কিষেন গঙ্গা কোন নদীর সঙ্গে সম্পর্কিত বা কোন রাজ্যে? দেখবে না, এদিকে দেখবে না, সহ কোন রাজ্য? হ্যাঁ, কাকে? আচ্ছা, এদিকে লাগাও, কিষেন গঙ্গা কার সঙ্গে সম্পর্কিত? কোন নদীর সঙ্গে? কিষেন গঙ্গা এর সঙ্গে কি গঙ্গা নদীর সম্পর্ক আছে? মা লক্ষ্মী, এটা পড়িয়েছিলাম এর আগের দিন, এটা পড়িয়েছিলাম, তোমরা না পড়ছো না, বুঝলে, ভালো করে পড়ো ভাই। এটা এর আগের দিন পড়িয়েছিলাম, ছবিও দেখিয়েছিলাম। দেখো এই যে ছবিটা দেখিয়েছিলাম, এখানে আছে হলো কিষেন গঙ্গা, জম্মু কাশ্মীরে, এবং এটা হলো ইন্দাস রিভারের সঙ্গে সম্পর্কিত। তো যদি বলে যে কিষেন গঙ্গা যেটা আছে সেটা কোন নদীর সঙ্গে সম্পর্কিত, কি হবে বলো? কিষেন গঙ্গা যেটা আছে সেটা হবে আমাদের হলো, এই দেখো কিষেন গঙ্গা, এখানে কিষেন গঙ্গার সঙ্গে আমাদের যে গঙ্গা নদী আছে তার কোনো সম্পর্ক নাই। এটার সঙ্গে সম্পর্ক কার বলো? সম্পূর্ণ সম্পর্ক হলো ইন্দাস রিভারের সঙ্গে সম্পর্কিত, ব্যাস। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এরপর দেখো আরো কয়েকটা আছে, দেখতে পাচ্ছ? পেন গঙ্গার কি আছে? ওয়েন গঙ্গা। কি বললাম? পেন গঙ্গা আর ওয়েন গঙ্গা, এগুলোর সঙ্গে কার সম্পর্ক বলো? আমাদের গোদাবরী। যখন আমরা গোদাবরী রিভার পড়বো তখন আরো ভালো করে দেখাবো। পেন গঙ্গা আর ওয়েন গঙ্গা, ভাই ভালো করে পরের দিন ধরবো কিন্তু। পেন গঙ্গা ওয়েন গঙ্গার সঙ্গে যা আমাদের গোদাবরী রিভারের হলো উপনদী, এগুলোর সঙ্গে গঙ্গা নদীর সম্পর্ক নেই। সেম ভাবে এখানে কি আছে বলো? পাঁচ গঙ্গা আর তোমার দুধ গঙ্গা, এগুলো কার আছে? কৃষ্ণা নদী, তাই না? পাঁচ গঙ্গা আর তোমার যেটা আছে হলো দুধ গঙ্গা, সেটার সঙ্গে কার সম্পর্ক আছে বলো? কৃষ্ণা নদী। তাহলে আমরা এখানে 5টা নদী দেখলাম। আচ্ছা, এক কাজ করবে, নোটগুলো করার সময় না পরের দিন বাড়ি থেকে রুল আনবে, আর খাতায় করার থেকে এখানেই করে দেবে, পিপিটিতেই করে দেবে, খাতা খুঁজে পাবে না 1 মাস পর, কোথায় চলে যাবে। তাহলে কিষেন গঙ্গা যদি তোমার হলো বলে, তাহলে কি হবে এটা বলো? কিষেন গঙ্গা যেটা তোমার আছে সেটা হলো কার? ঝেলাম নদীর। যদি বলে পেন গঙ্গা আর ওয়েন গঙ্গা, তাহলে কার বললাম? এটা হলো তোমার গোদাবরী। আর পাঁচ গঙ্গা আর দুধ গঙ্গা যদি বলে, সেটা কি হয় বলো? কৃষ্ণা নদী। এরপর আরো দুটো হলো সুন্দর সুন্দর কোশ্চিন আছে। যদি বলে দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধা গঙ্গা, তাহলে অ্যান্সার কি হবে? গোদাবরী নদী। দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধা গঙ্গা যদি বলে, তাহলে কি হয় বলো? আমাদের গোদাবরী নদী। বলো, কারো কোনো প্রবলেম? কনসেপ্ট ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, এরপর আমরা আসবো হলো মেন জায়গায়। আচ্ছা, এইখানে আসার আগে আমাদেরকে হলো একটা শব্দ পড়তে হবে। আগে দেখি তোমাদের কি কারো আইডিয়া আছে এর সম্বন্ধে? এখানে আসছি পরে, হ্যাঁ একটু থামো।
আচ্ছা কি লিখলাম এটা বলো তো? প্রয়াগ। প্রয়াগ মানে কি বলো তো? প্রয়াগ মিলনস্থল। কি বললাম? প্রয়াগ মানে দুটি বা তিনটি, যাই হোক প্রয়াগ মানে কি বললাম? দুটি বা তিনটি যে কোনো নদীর কি বলো? মিলনস্থল। তো আমাকে আগে এগুলো বাদ দাও, সবার আগে আমাকে আমাদের কমন যে প্রয়াগটা আছে তার নাম বলো। এখান থেকে এগুলো বাদ দাও, এগুলো পড়াশোনার মধ্যে বাদ দাও। প্রয়াগ নাম যদি আমরা পরে ওগুলো আসতে থামো। হ্যাঁ ভেরি গুড। যখন আমরা বলছি হলো প্রয়াগ, এই প্রয়াগ থেকে নাম কি আছে বলো? প্রয়াগরাজ। এবার বলো তো প্রয়াগরাজ কোন শহরে আছে? কোন রাজ্যে আছে আমাদের প্রয়াগরাজ? দিদি পড়তে হবে। আচ্ছা এটা কোন রাজ্যে আছে বলো? উত্তরপ্রদেশ, তাই না? প্রয়াগরাজ আছে কোথায়? প্রয়াগরাজ আছে হলো তোমার হলো উত্তরপ্রদেশ। যদি কোশ্চিন আসে যে প্রয়াগরাজের আগে নাম কি ছিল, এই তো তোমার 1 বছর আগে নাম পাল্টালো, কি নাম? এলাহাবাদ। তো উত্তরপ্রদেশের যেটা আগে এলাহাবাদ ছিল সেটাকে হলো 1-2 বছর আগে হলো নাম পাল্টে ভাই তোমার কি রেখেছে বলো? নাম পাল্টে রেখেছে হলো প্রয়াগরাজ। প্রয়াগ মানে কি বললাম? প্রয়াগ মানে হলো দুটো বা তার বেশি নদীর কি বলো? সংযম স্থল। তো আমাদের যেটা প্রয়াগরাজ আছে, আমাদের সেই প্রয়াগরাজ বলো কোন কোন নদীর সংযম স্থল আমাদের প্রয়াগরাজ? মনে রাখবে একটা হলো আমাদের রিভার হলো গঙ্গা, একটা কোন রিভার? যমুনা, এবং আর একটা আছে সেটা কোনটা বলো? সরস্বতী। তো গঙ্গা, যমুনা আর কি আছে বলো? সরস্বতী। এবং এটা তো তোমাদের মনে রাখা উচিত যে হলো 2025 সালেই তো মনে হয় যে জানুয়ারি মাসের প্রায় 14 তারিখ থেকে ফেব্রুয়ারির মাস পর্যন্ত আমাদের কি হয়েছে? কিছু কি মনে পড়ছে না? কিছু মনে পড়ছে না? মনে পড়ছে না কিছু? হ্যাঁ এগুলো তো মনে থাকা উচিত। মহাকুম্ভর মেলা, মহাকুম্ভ কি? ওগুলো তো সব যে যার মতো মার্কেটিং করেছে। দেখো কি বলা হয় যে আমরা আমাদের পুরাণ যে আছে, আমরা যদি একটু ধার্মিক দিকে যাই, হ্যাঁ যে আমরা যখন যাই অমৃত দেবতা আর যে অসুর আছে তারা যখন যে অমৃতর যে কুম্ভটা আছে সেটা নিয়ে যখন টানাটানি করছিল যে কে খাবে অমৃতটা, আমাদের দেবতা খাবে না অসুররা পাবে। তো সেই সময় যখন হচ্ছে অমৃতটা নিয়ে, অমৃতর হাড়িটা নিয়ে যারা আমাদের দেবতা ছিল তারা যখন স্বর্গে যাচ্ছিলেন, বলা হয় সেখান থেকে 4টা ফোঁটা ভারতের হলো 4টা জায়গায় পড়ে। সেই জায়গাগুলোর নাম কি? 1 নম্বর হলো তোমার প্রয়াগরাজ। 1 নম্বর কি বললাম? 1 নম্বর হলো প্রয়াগরাজ। 2 নম্বর কি হবে? 2 নম্বর হলো হরিদ্বার। 1 নম্বর হলো প্রয়াগরাজ, 2 নম্বর হরিদ্বার। 3 নম্বর কি হবে? 3 নম্বর হবে তোমার হলো মহারাষ্ট্রের নাসিকে। কি হবে বললাম? মহারাষ্ট্রের হবে নাসিকে। আর 4 নম্বর হবে আমাদের মধ্যপ্রদেশের উজ্জয়নে। ঠিক আছে? তো বলা হয় যে যখন হলো যারা তোমার দেবতা ছিল তারা যখন আমাদের পৃথিবী থেকে উপরে হলো অমৃত নিয়ে যায়, তাদের সময় লেগেছিল হলো কতদিন বলো? 12 দিন। এবং বলা হয় যে দেবতাদের হলো আমাদের হলো 1 দিন, মানে ওদের হলো 1 বছর। এই জন্যই বলা হয় 12 বছর পর পর কি হয় বলো? কুম্ভ মেলা হলো হয়। তো বর্তমানে হয়েছে কোথায় বলো? উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এই কোশ্চিনটা আসতে পারে। আর তার থেকেও পরেরটা আসতে পারে যে এর পরেরটা কোথায় হবে। তো এর পরের যেটা কুম্ভ মেলা আছে সেটা হবে কোথায় বলো? তোমার হলো নাসিকে। তো যারা যারা এবার পূর্ণ করার মানে পাওনি তারা পরের বার পূর্ণ করে নিও। দেখো 100, দেখো এগুলো তো হচ্ছেই তাই না, কিন্তু এগুলোর যে কোনটা ফ্যাকচুয়ালি কিন্তু কি আছে না আছে হলো গ্রহ নক্ষত্রের সব মোহমায়া। আচ্ছা এইবার দেখো কোশ্চিন যদি তোমার আসে যে এইবার হয়েছে কোথায় বললাম বলো? এইবার হয়েছে কিন্তু প্রয়াগরাজে উত্তরপ্রদেশের, আর পরেরবার হবে কোথায়? মহারাষ্ট্রে। এবং সব থেকে আশ্চর্যের বিষয় যে এইবার প্রায় 60+ কোটি, নট লাখ, 60 কোটি লোক এই জায়গাটা গেছে। 60 কোটি সিরিয়াস, 60 কোটি লোক গেছে। প্রায় 45 দিন ধরে হয়েছে। 45 দিনে প্রায় হলো 60 কোটির মতো লোক। মানে ভাবো যে তোমার আমেরিকা আছে, আমেরিকার থেকে দ্বিগুণ লোক। বর্তমানে আমেরিকায় 33 কোটি লোক সংখ্যা আছে, প্রায় তাদের দ্বিগুণ লোক। হয়তো তোমার পৃথিবীতে এরকম 60খানা দেশ আছে যাদের জনসংখ্যা যোগ করলে 60 কোটি হবে না, এতগুলো লোক। ওয়ার্ল্ডের, হ্যাঁ ওয়ার্ল্ডের রেকর্ড।
তুমি ওকে কিছু বলবো না আমি, আমাকে বলবে, ওকে বলতে হবে না। তাহলে কি বললাম বলো, 60 কোটি লোক গেছিল। হ্যাঁ, তো জায়গাটা খুবই মানে পাবলিসিটি পেয়েছিল, প্রচার পেয়েছিল। তো ভালো করে মনে রাখবে, যদি বলে কোন জায়গা, সেটা কি বললাম বলো, প্রয়াগরাজ। প্রয়াগরাজ আছে কোথায় গো? প্রয়াগরাজ আছে হলো আমাদের হলো উত্তরপ্রদেশে। আচ্ছা এইটা হলো, আচ্ছা এইবার হলো আমরা হলো আসি হলো মেন আমাদের কনসেপ্টে। আচ্ছা এইবার হলো আসি আমরা হলো মেন হলো, হ্যাঁ এবার আসি হলো প্রয়াগ। তাহলে প্রয়াগ মানে কি বললাম? প্রয়াগ মানে বললাম হলো যে দুটি বা তার বেশি নদীর হলো মিলনস্থল। ঠিক আছে, এইবার সবাই একটু করে খাতা কলম বের করো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হলো স্লাইড হলো আমরা এখন এটা পড়বো, এবং কি কোশ্চেন আসবে 99% ক্ষেত্রে অ্যান্সারের কোশ্চেনও বলে দেবো আমি। সবাই হলে খাতা কলম বের করো এবার। আচ্ছা আগে সব থেকে ইম্পর্টেন্টটাই পড়াচ্ছি, তারপর আসছি। আচ্ছা বের করলে খাতা কলম সবাই? তুমি খাওয়া দাওয়া পরে করো, খাতা কলম বের করো এখন, হয়ে গেছে। আচ্ছা এইবার দেখো কি আসছে, যে আমার এই দিক থেকে দেখো, এই দিক থেকে আগে আমি হলো মেনটা আসি, ধরো নাও যে ধরো না এই দিক থেকে এইভাবে একটা হলো দাগটা নয়, ধরো না একটা রিভার আসছে আমার। ঠিক আছে, কি বললাম যে এইভাবে করে একটা আমার হলো কি আসছে, রিভার আসছে। যে রিভারটা আসছে তার নাম কি দিয়েছে এখানে দেখো, আমাদের হলো কোন রিভার দিয়েছে নাম এখানে? অলকানন্দা। তাহলে যে রিভারটা আসছে তার নাম কি হলো? অলকানন্দা। আর আমরা জানি, যদি আমাদের কোশ্চিন বলে যে গঙ্গা নদীর উৎপত্তি কোথায়, আমরা সবাই বলে দিই গঙ্গা নদীর উৎপত্তি হলো গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ গ্লেসিয়ার থেকে। কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ গ্লেসিয়ার থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয় না। যেটা উৎপন্ন হয় সেখানে নাম কি বলো? হ্যাঁ সেটা হয় মেনলি আমরা বলছি হলো এখানে ভাগীরথী রিভার। হ্যাঁ মেনলি কি আছে বলো? ভাগীরথী রিভার। তো ভালো করে মাথায় থাকো, এই দিক থেকে যে রিভারটা আসছে তার নাম কি বললাম বলো? এখানে অলকানন্দা। অলকা এখানে হলো নন্দা। আর এই দিক থেকে যে রিভারটা আসছে তার নাম কি হলো? এই দিক থেকে যে রিভারটা আসছে তার নাম কি হলো বলো? ভাগীরথী। তাহলে এইদিকে আসছে হলো অলকানন্দা হলো এ, আর এদিকে কি আছে? ভাগীরথীর কি বললাম? বি। তো এই যে একটা আসছে অলকানন্দা আর একটা কি বললাম? ভাগীরথী। এই দুটো নদী যেই জায়গাটায় মিললো তার নাম দেওয়া হয়েছে কি বলো তোমার হলো? তার নাম দেওয়া হয়েছে হলো দেবপ্রয়াগ। 99.99% এই কোশ্চিনটা আসে, বারবার আসে, যে তোমার অলকানন্দা আর ভাগীরথী এই দুটি যেখানে মিলিত হয় তার নাম কি? দেবপ্রয়াগ। তাহলে একটা নদী আসলো এদিকে অলকানন্দা, আর এদিক থেকে আসছে হলো ভাগীরথী। এই দুটো হলো কোন জায়গায় মিলিত হলো বলো? দেবপ্রয়াগ। তারপর সেই জায়গাটা থেকে তার নাম কি হয় বলো? গঙ্গা। তারপরে নাম হয়ে যায় হলো গঙ্গা। তাহলে গঙ্গা নদী কোথা থেকে নাম হলো? দেবপ্রয়াগ থেকে। এক্সাক্ট ভাই, তোমার এটা হলো উত্তরাখণ্ডে আছে, বুঝলে? উত্তরাখণ্ডে তোমার হলো জায়গাটার নাম হলো তোমার হলো দেবপ্রয়াগ, আমরা হলো নাম দিয়েছি। তাহলে যদি বলে যে দেবপ্রয়াগ কার কার মধ্যে বললাম, একটা হলো অলকানন্দা আর একটা কি বললাম? ভাগীরথী। আচ্ছা এইটাকে না এইভাবে মনে রাখবে, একটা শর্টকাট বলছি হলো এইভাবে মনে রাখবে, এ বি আর কি মনে রাখবে বলো এখানে? ডি। এটা মেয়েরা না পারলে তো ছেলেদের তো এই নামটা মনে রাখা উচিত। বলো ফুল নাম কি? এবি ডিভিলিয়ার্স, আব্রাহাম বেঞ্জিমান ডিভিলিয়ার্স, একজন বিখ্যাত 360 ডিগ্রি একজন বিখ্যাত ক্রিকেটার। তো ভালো করে কি বললাম? এ বি ডি। এ ফর অলকানন্দা, বি ফর ভাগীরথী। যেই জায়গাটা মিলিত হচ্ছে তার নাম কি বললাম বলো? দেবপ্রয়াগ। যেন কারো ভুল না হয়, প্রয়াগ মানে কি বললাম বলো? প্রয়াগ মানে হলো মিলনস্থল। ক্লিয়ার হয়ে গেল? তার ফার্স্ট কোশ্চিন হলো অলকানন্দা আর ভাগীরথীর যদি বলে মিলনস্থল তার নাম কি বললাম বলো? দেবপ্রয়াগ। হয়ে গেল এটা। আচ্ছা এইবার দেখো এইদিকে হলো আচ্ছা হলো এদিকে এদিকে হচ্ছে হলো আরেকটা কোনটা যাবো, এটা হলো গঙ্গা নদী, ভাগীরথী হলো অলকানন্দা, ধৌলিগঙ্গা, নন্দাকিনী, পিন্ডারি। আচ্ছা হ্যাঁ এই দেখো এখানে কি আছে বলো? এইখানে আর একটা রিভার আছে, ওপরের নাম কি আছে বলো? মন্দাকিনী। দেখতে পাচ্ছ মন্দাকিনী? এই মন্দাকিনী রিভারের আরেকটা নাম হলো তোমার কালী রিভার। কি বললাম বলো? কালী রিভার। এই যে মন্দাকিনী বা কালী রিভার বা কালী নদী যেটা আছে, সেটা যখন আমাদের যে অলকানন্দা যে রিভারটা আছে তার সঙ্গে যে জায়গাটা মিলিত হয় তার নাম কি আছে বলো তোমার? হলো রুদ্রপ্রয়াগ। এটা কি করে মনে রাখবে? যে মা কালী রুদ্ররূপ। আমরা সবাই জানি যে যেটা মা কালী থাকে সেটা জানি, আমাদের ক্রুদ্ধ থাকে বা তরু মানে তোমার হলো রাগী থাকে। তো মনে রাখবে এটা কি বললাম? যে মা কালীর হলো
রুদ্ররূপ। তো যদি বলে কালী রিভার বা মন্দাকিনী রিভার, কালী রিভার বা মন্দাকিনী রিভার, এই যে আমাদের রিভারটা আছে এটার নাম কি বলো? অলকানন্দা রিভারের সঙ্গে কোন জায়গায় মিলিত হয়? তো অ্যান্সার কি হয় বলো? এটা হলো রুদ্রপ্রয়াগ। বলো ক্লিয়ার হলো না হলো না? মাথায় ঢুকলো সবার? বাড়িতে পড়ে লাভ নেই। তাহলে কি বললাম? ফার্স্টেরটা বললাম যেটা, সেটা হলো একটা রিভার আসছেই, মেন রিভার হলো আমার হলো অলকানন্দা, এর সঙ্গে যখন ভাগীরথী মিশছে তার নাম কি বললাম? দেবপ্রয়াগ। তারপর বললাম হলো কালী রিভার, এই কালী রিভার বললাম মা কালী রুদ্র রূপ। তো কালী রিভার বললে তোমরা কি পড়বে বলো? হলো কালী রিভার পড়লে পড়বো হলো রুদ্রপ্রয়াগ। তারপর এই দেখো ডান দিক থেকে একটা রিভার আসছে, যার নাম কি আছে বলো? পিন্ডার রিভার। তো পিন্ডার রিভার যেখানে মিশছে হলো অলকানন্দার সঙ্গে, তার নাম কি আছে বলো? কর্ণপ্রয়াগ। যে পিন্ডার যেটা রিভার আছে সেটা যখন আমাদের হলো মিশছে তার নাম কি বললাম বলো? কর্ণপ্রয়াগ। যে পিন্ডার রিভার যখন আমাদের রিভার যে আছে অলকানন্দা তার সঙ্গে যখন মিশছে তার নাম কি বললাম বলো? কর্ণপ্রয়াগ। এরপরে এটা সোজা, এটা মুখস্থ করার দরকার নেই। কি নাম আছে এটা বলো? নন্দাকিনী যখন মিশছে তার নাম কি হলো? কোনো প্রবলেম? এটা লাস্ট এটা কি আছে বলো? ধৌলি গঙ্গা। এই ধৌলি গঙ্গা যখন আমাদের রিভার যে আছে অলকানন্দা তার সঙ্গে যখন মিশছে তার নাম কি বলছি বলো? আমরা বিষ্ণু প্রয়াগ। তাহলে আমরা কতগুলো পড়লাম? মোট আমরা হলো 5খানা পড়লাম। কতগুলো পড়লাম বলো? মোট 5খানা পড়লাম। তোমাদের হলো এখানে আছে, বুঝলে? এখানে আছে, ভালো করে যেন একদম পরের দিন সাটিয়ে মুখস্থ করে আসবে। 1 নম্বর কি আছে এটা বলো? এইটা আছে আমাদের হলো বিষ্ণু প্রয়াগ। এইদিকে দেখো 1 নম্বর কি বললাম? বিষ্ণু প্রয়াগ। কোন কোন নদীর সঙ্গে আছে দেখো? এখানে কিন্তু এই নদীটা কিন্তু কমন আছে, কারণ প্রত্যেকটা নদী এখানে এসে মিশছে। তো এইটা তো আমরা খালি একবার মুখস্থ করলে হবে। তাহলে যদি বলি আমরা বিষ্ণু প্রয়াগ, তাহলে আমরা কি মনে রাখবো বলো? ধৌলি গঙ্গা। যদি মনে রাখি আমরা নন্দপ্রয়াগ, মানে কি মনে রাখবো? অলকানন্দা। যদি কর্ণপ্রয়াগ মনে রাখি তাহলে কি মনে রাখবো? অলকানন্দার সঙ্গেকার পিন্ডারি। যদি মনে রাখি আমরা রুদ্রপ্রয়াগ তাহলে কি মনে রাখবো? মন্দাকিনী বা কালী, মা কালী রুদ্ররূপ মনে রাখবে, মন্দাকিনী বা কালী রিভার। আর যদি বলে আমাদের কি বলে এটা দেবপ্রয়াগ, তাহলে আমরা কি মনে রাখবো? একটা হলো অলকানন্দা আর একটা ভাগীরথী। দিদি বলো ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার কনসেপ্ট? ব্যাস, ভেরি গুড। আচ্ছা এইগুলো আমরা পড়লাম। হ্যাঁ এইবার যদি ঠিক আছে ভাই, একটু ক্লিয়ার। এইবার দেখো যদি আমরা আর একটু ইন্টারেস্টিং বাড়াই, যদি আমরা এটাকে আমাদের যে পুরাণ আছে যদি সেইভাবে যাই এবং সেইভাবে যদি দেখি যে আমাদের পুরাণ যেটা আছে সেটা কি বলছে, যে আমাদের যে তোমার গঙ্গা নদী আছে সেটা কি করে উৎপত্তি হলো, একটু সেটা ব্যাখ্যা করছি। ছবিটা ক্লিয়ার আসবে না? আসবে না? এর থেকে ভালো আসবে না নাকি? আর এটাই ম্যাক্সিমাম? হ্যাঁ আচ্ছা তেমন দরকার নেই। দেখো ভাই, তাহলে দেখো আমাদের পুরাণ কি বলছে? পুরাণ বলছে যে প্রাচীন ইতিহাসে ভারতে একটা রাজা ছিল, যার নাম কি ছিল বলো? সাগর। প্রথমে সাগর আসছি ভোগেও। তো বলা হয় সাগর রাজা একটা হলো তোমার কি করছিল বলো? ওই তোমার যজ্ঞগুলো হয় না, অশ্বমেধ যজ্ঞ, সেখানে কি হয় যে কি বললাম মোবাইলটা কি কি কল এসেছিল, তুমি নিজে ধরো, ওকে দেখাবে কি দরকার আছে কল? ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করলাম, ধোকা দিবে না, একদম পড়াশোনা করো ভালো করে। আচ্ছা তাহলে কি বললাম, যে আমাদের যে তোমার পুরাণ ছিল সেখানে একটা রাজা ছিল যার নাম কি বলো? সাগর। সেই সাগর রাজা একবার কি করেছিল? যজ্ঞ করলো। যজ্ঞের নাম কি গো? অশ্বমেধ যজ্ঞ। এই যজ্ঞে কি হয়, যে যজ্ঞ করার পর একটা আমরা কি দেখতে পাই? ঘোড়াকে হলো ছেড়ে দেওয়া হয় এবং সেই যে ঘোড়া ছাড়বে
সেটা তোমার যেখানে যেখানে যাবে সম্পূর্ণ জায়গাটা কার? তাহলে ভাবো আমি যদি একটা এখান থেকে ছেড়ে দিই মালদায়, যে সম্পূর্ণ ধরবে কেন ভাই? আমরা এই শক্তিশালী লাগবো, মানে লোক রাখবো যে সম্পূর্ণ ফ্ল্যাট গুলো, সব ফ্ল্যাট গুলো আমরা নিয়ে নেবো, একদম সবগুলো আমাদের হয়ে যাবে। তো এই যে অশ্বমেধ যজ্ঞ, ঠিক আছে, এবার এই যজ্ঞ করার পর কি হয় বলা হয়, এই যজ্ঞ করলে যে যিনি করবেন তিনি হলো অসীমন্ড শক্তিশালী হন। তো এই যজ্ঞ দেখে তো তোমার হয় হিংসা হয়, কার বলো? আমাদের যে দেবতার যে তোমার রাজা ছিল, তার নাম কি? ইন্দ্র। এর কাজই ওটাই, সব জায়গায় হিংসা করবে, কিছু করবে, আর দিয়ে তোমার আসতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পা ধরে পড়বে যে ভাই রক্ষা করো, ভুল হয়ে গেছে আমার। তো এই যে ছিল আমাদের দেবরাজ ইন্দ্র, তিনি কি করেন, তিনি যে ঘোড়াটা ছিলেন সেটাকে তিনি চুরি করেন, চুরি করে তিনি সেটাকে পাতালে রেখে আসেন। পাতালে সেখানে একজন মুনি ধ্যান করছিল, যার নাম কি বলো? কপিল মুনি। হ্যাঁ, তো এই যে কপিল মুনি ছিল, তিনি হলো যখন ধ্যান করছিল তার পাশে হলো রেখে দেন। এবং আমরা জানি যে আমাদের যে মুনিগুলো আছে তারা যখন ধ্যানে মগ্ন থাকেন, একদম হলো ধ্যানে মগ্ন থাকেন, কোনো দিকে আর হলো তাকান না। তো এইবার যখন যজ্ঞ করছে, তুমি ঘোড়া খুঁজে পাচ্ছ না, তখন কি করা হয়, যে সাগর রাজা আছে তার বলা হয় 60,000 ছেলে ছিল। ভাবো 60,000, 60K, বুঝতে পারলে? এবার এবার এটা অনেকে ব্যাখ্যা করেন যে 60,000 মানে জনসংখ্যা না, মানুষের হলো ক্রোধ অনেক কিছু আছে ভাই, অতটা আমার আইডিয়া নেই ভাই। তো যেটুকু পড়েছি ভাই, বলা হয় যে 60,000 কি করে সম্ভব হতে পারে ভাই? 60,000 ছেলে কি করে বলো? খুঁজতে বেরোয়, খুঁজতে খুঁজতে এরা যায় কোথায় বলো? কপিল মুনির আশ্রমে যায়। এবং এরা ভাবে যে কপিল মুনি এটাকে আটকে রেখেছেন বলে তাকে তোমার পুরো তোমার অ্যাবিউজ করেন, গালাগালিজ করেন। এবং এর ফলে তোমার আমাদের যে কপিল মুনি ছিল তিনি হলো প্রচন্ড হলো তোমার ক্রুদ্ধ হয়ে যান এবং এমন মন্ত্র মানেন যে 60,000কে তোমার ভ্যানিশ করে দেন। বুঝতে পারছো তুমি? এবার এই 60,000 লোক মারা যায়, কিন্তু তাদের যে আত্মা আছে সেটাকে বলা হয় যে তারা আত্মাটা তোমার শুদ্ধ হয়নি, কারণ তারা হলো শ্রাপে মারা গেছিল বা অভিশাপে মারা গেছিল। এই অভিশাপ থেকে হলো মুক্ত হওয়ার জন্য এদের যে পরবর্তী প্রজন্ম, যার নাম কি বললে বলে? ভগীরথ। এই যে ভগীরথ, তিনি কি করেন, তিনি হলো ব্রহ্মা যে আছে আমাদের ব্রহ্মাদেবের হলো প্রচন্ড তপস্যা করেন। এবং সেখান থেকে কি করে, যে বলা হয় যে আমাদের যে গঙ্গা নদী ছিল, এই নদীটা হলো স্বর্গের নদী। তিনি কি করেন, যে গঙ্গা নদীটাকে স্বর্গে থেকে আনেন কোথায় বলো? পাতালে হলো আনেন। এবং যখন হলো আনছেন, তখন বলা হয় যে গঙ্গা নদীর যে তেজ বলো, গঙ্গা নদীর যে এতটাই তেজ ছিল বা এতটাই বলা হতো যে সবকিছুকে প্রায় ধ্বংস করে দিবে। তো এবার তুমি আনছো ভালোর জন্য, এখন সবকিছু ধ্বংস হয়ে গেলে কি হবে? তার জন্য যে ভগীরথ আছে তিনি আবার শুরু করেন তপস্যা। এবার কার তপস্যা শুরু করেন বলো? শিবের তপস্যা শুরু করেন। কার তপস্যা? এবার তিনি হলো শিবের হলো তপস্যা হলো তিনি হলো শুরু করছেন হলো শিবের তপস্যা। কেন? কারণ যে শিব আছে, শিব যাতে তোমার হলো এই দেখো এবার হলো শিবের তপস্যা শুরু করছে। কেন? যাতে যখন হলো গঙ্গা নদীটাকে যখন তিনি হলো মর্তে আনবে, যাতে শিব হলো তাকে তার হলো মাথায় দেখতে পাচ্ছ এটা আমাদের গঙ্গা নদী, আর এখানে তোমার কি আছে? শিবের মাথায় হলো গঙ্গা নদীর হলো ধারণ করেন। ঠিক আছে? তো এই হলো আমাদের হলো মাইথোলজিক্যাল। এটা ছিল মনে হয় আমাদের মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, আমার ঠিক মনে নেই, ছিল উচ্চ মাধ্যমিকে ছিল মনে ঠিক। সংস্কৃতি না, বাংলাতে ছিল, সংস্কৃতি ছিল। সংস্কৃত তো আমার সাবজেক্ট ছিল না, কিন্তু মনে নেই। হ্যাঁ, আরে ওরা বলছে মানে ওদের ওদের সাবজেক্ট ছিল মনে হয়, আমার ঠিক মনে নেই, কিন্তু গল্পটা আমি শুনেছিলাম অনেকদিন আগে। আচ্ছা, পড়েছে পড়ে। আচ্ছা হলো এটা, আচ্ছা এটা হলো, আচ্ছা হলো এটা। আচ্ছা তাহলে ভাই ভালো করে স্লাইডটা পড়বে, আর বিশেষ করে এটা দেবপ্রয়াগটা আমি যে এবার হলো প্রথম WBCSD 2022 সালে এই কোশ্চেনটা এসেছিল, আর দেবপ্রয়াগ যে কার কার? অলকানন্দা আর হলো ভাগীরথী। আচ্ছা এইবার হলো আমরা আসছি হলো মেন কোর্সে। প্রথমে এটা মনে রাখবে যে গঙ্গা নদীর, আমি তোমাদের এই পিডিএফ শেষে একদম সব নদীগুলো দিয়ে দেবো। প্রথম হলো আমাদের সবগুলো পড়তে হয় না, যেগুলো হলো এখানে পাবে না, এটাকে করেছি আমরা, আপডেট করেছি, এটাকে আরো আপডেট করবো, এটাকে পরে আপডেট করে ভালো করে দেওয়া হবে। ফার্স্টের যেটা 5টা নদী আছে, বড় বড় নদী, সবগুলোর মূলত মনে রাখতে হয়। বিশেষ করে হলো একটা হলো গঙ্গা, একটা কৃষ্ণা, একটা তো গোদাবরী,
আর হলো নর্মদা, আর হলো সিন্ধুটা কি হয় বলো তো, সিন্ধু নদটা না অনেকটাই ভারতের বাইরে থাকে, ভারতে মাত্র থাকে 709 কিলোমিটার, ওই জন্য ওটা আমাদের মাঝখানে পড়ে না, ওর থেকে বড় বড় থাকে। ব্রহ্মপুত্র বাইরে থাকে, ওটা 928 কিলোমিটারের মতো ভারতে থাকে। আচ্ছা, কিন্তু এটা ভালো করে আবার গল্প, 2525 কি বললাম, 2525 যদি পরের দিন যদি কেউ ভুলো যে গঙ্গা নদীর যদি বলে, দেখো গঙ্গা নদীর যদি বলে দৈর্ঘ্য কত, তাহলে কত বলবে বলো, 2525, এভাবে মনে রাখবে না, 2525 ভুলে যাবে। গঙ্গা নদীর যদি বলে দৈর্ঘ্য কত বা লেন্থ কত, তাহলে কি হয় বলো, 2525। ঠিক আছে, দেখো এই যে গঙ্গা নদী এখান থেকে তোমার হলো উত্তরাখণ্ড থেকে ধীরে ধীরে উৎপন্ন হচ্ছে, দেখো এই দিক থেকে উৎপন্ন হয়ে এটা আসছে আসছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড দিয়ে পশ্চিমবঙ্গে এসে মিলছে কোথায় বলো, বে অফ বেঙ্গল বা হলো বঙ্গোপসাগরে। আচ্ছা, এইবার যখন আমরা না রিভার পড়বো, এখান থেকে আমার একটা জিনিস পড়তে হয়, একটা হলো গঙ্গা নদীর বাম তীরের তোমার ট্রিবিউটারি, একটা হলো গঙ্গা নদীর হলো ডান তীরের ট্রিবিউটারি। এই বাম তীর বা ডান তীর যেটা আছে, এটা আমরা কি করে বুঝি, এটা বোঝার একটাই কারণ হলো, যেখান থেকে রিভারটা উৎপত্তি হচ্ছে না, তুমি মনে করো আমি সেখানে দাঁড়িয়ে আছি, আমি যদি সেখানে দাঁড়িয়ে থাকি, এটা গঙ্গা হয়, এর এদিককার গুলো কি হবে, বাম দিক, আর এই নিচের দিকের গুলো কি হবে, ডান দিক। তাহলে উপরের দিকের গুলো কি হবে, বাম দিক, আর নিচের দিকের গুলো কি হবে, ডান দিক। প্রথম কোশ্চিন হলো 60 কোশ্চিন আছে যে আমাদের যে তোমার গঙ্গা নদী আছে, তার হলো বাম তীরের কি কি উপনদী আছে, আর হলো তোমার হলো ডান তীরের হলো কি কি হলো উপনদী হলো আছে। বিশেষ করে তোমরা যদি এই বাম তীরে না অনেকগুলো আছে, ঠিক আছে, ভালো করে শোনো, অনেকগুলো আছে, ডান তীরে মাত্র কটা আছে বলো। তো যদি আমরা এই শুধুমাত্র ডান তীরের 3খানা মুখস্থ করে নিই, তাহলে বাম দিকের কোনো মুখস্থ করার অতটা দরকার নেই, আমরা এমনি বলতে পারবো এগুলো বাম দিকে আছে। তো ডান দিকে যে 3টা আছে তার নাম কি কি আছে, একটা হলো তোমার হলো যমুনা, 2 নম্বরটা কি আছে বলো, সোন, 3 নম্বরটা কি আছে, দামোদর। তাহলে একটা হলো যমুনা, একটা হলো সোন এবং একটা হলো যমুনা। এইবার তোমরা হলো খাতার মধ্যে আমি একটা নাম লিখছি, ভালো করে মনে রাখো। কি লিখলাম এখানে নামটা বলো, যশোদা। এবার এরকম না আমরা তো অলরেডি অনেকগুলো পাবো, সবগুলো মনে রাখা পসিবল না, একটু একটু হলো ট্রিক হলো দেখে যদি মনে রাখা যায় বা ছবি দেখে যদি মনে রাখা যায়, তাহলে হলো সিম্পল হবে। তো যখন তোমাদের আমি বলবো যে আমাদের যে নদী আছে গঙ্গা নদী, তার হলো ডান তীরের যে উপনদীগুলো আছে তাদের নাম বলো, তোমরা হলো একটাই নাম মনে রাখবে, সে কোনটা নাম বলো, যশোদা। এই জ পর হলো যমুনা, স পর হলো সোন, দ পর হলো দামোদর। বলো মনে থাকলো কিনা, ক্লিয়ার? তাহলে কি বললাম যে আমাদের যে গঙ্গা নদী আছে তার ডান তীরের উপনদী গুলো ট্রিক বললাম কি বলো দিদিভাই, যশোদা, যমুনা, সোন আর কি বলো, দামোদর। ক্লিয়ার? যমুনা বললাম, সোন বললাম, দামোদর। এইবার কি আছে বলো, এদিকে হলো, এদিকে কি আছে, এদিকে আছে তোমার হলো বাম তীরের, বাম তীরের গুলো কে কে আছে বলো, ঘরঘোড়া, গন্ডক, কোশি, রামগঙ্গা, গোমতী, বাগমতী, মহানন্দা। এইটাকে এইভাবে মনে রাখবে যদি হয়। আসলে কি হয়, অনেক সময় তোমাদেরকে হলো মানে তোমার সাজাতে দেয় উপর থেকে নিচে, হ্যাঁ। এভাবে মনে রাখবে, বাড়িতে 2-1বার লিখে লিখে প্র্যাকটিস করে সব মনে পড়ে যাবে। ফার্স্টে কি লিখলাম, মনে রাখবে যে এখানে একজন ব্যক্তি আছে যার নাম কি বলো, রাম। বা আসলে নামটা আছে বলো তোমার, নামটা এমন আছে যে কিছু নামটাকে তোমার বিকৃত করা যাবে না, তাহলে মার খেয়ে যেতে পারি না, তাহলে ট্রিকটা ভালো হতো। কে আছে বলুন বলো, রামগঙ্গা। রামগঙ্গা কি করছে, তিনি একটা মোবাইল ইউজ করছেন যেটা কি বলো 3G। এবার বলো আমরা আছি তোমার কোথায়, 2025 সালে, সবারই কাছে 5G মোবাইল আছে, আর রামগঙ্গা কি করছে, 3G ইউজ করছে। তো 3G যদি তোমার ইউজ করে, নেটওয়ার্ক কম দিবে না বেশি দিবে, কম, ওই জন্য এখানে কি লিখেছি, কম লিখেছি। ভালো করে মাথায় ঢুকাও কিন্তু ভাই, যে একজন ব্যক্তি আছে যার নাম কি বললাম, রামগঙ্গা। রামগঙ্গা একটা মোবাইল ইউজ করছে যেটা কি হয়, 3G মোবাইল। এবার 3G মোবাইলের যে তোমার ইন্টারনেট কম পাবে না বেশি পাবে, কম পাবে।
তো ওই জন্য আমরা এখানে রামগঙ্গা লিখেছি, আর এখানে লিখেছি কম। কে ফর হলো তোমার কোসি নদী, এম ফর হলো কি গো মহানন্দা, আর যে 3G লিখেছি এটা মনে রাখবে তোমার হলো গোমতী, ঘরগোড়া, আর হলো তোমার গন্ডক। ঠিক আছে, এই যদি তোমরা যদি ঘরগোড়াটা ইংলিশে করো তো কি দিয়ে শুরু হবে বলো, জি দিয়ে শুরু হবে। তো একটা জি হলো তোমার হলো গোমতী, আগে আছে তোমার হলো গোমতী আছে, আগে হলো তোমার এখানে গোমতী আছে, তারপর হলো ঘরঘোড়া আছে, তারপর আছে কি বলো গন্ডক আছে। তাহলে ভালো করে মাথায় ঢুকলো যে কি বললাম, যে আমাদেরকে পড়তে হয় যে রিভার যে গঙ্গা আছে তার বাম তীরেরও পড়তে হয়, আবার ডান তীরেরও পড়তে হয়। তো বললাম যখন ডান তীরের উপনদী পড়বে তখন নামটা কি মনে রাখে বলো তোমরা, বলো যশোদা। জ ফর যমুনা, স ফর সোন, এবং দ ফর কি হলো দামোদর। ক্লিয়ার? এবং যখন বাম তীরের পড়বে চোখ বন্ধ করে বাড়িতে মাথার মধ্যে 2বার প্র্যাকটিস করবে, যেখানে আছে রামগঙ্গা, মাঝখানে আছে 3G, আর এখানে কি আছে কম। যে রামগঙ্গা বলে একজন হলো ব্যক্তি আছেন, তিনি কি করছেন, যে তিনি যে মোবাইল ইউজ করছেন সেটা কি বলো 3G। আচ্ছা আমাকে বলো তো জি মানে এখানে কি, এই যে বললাম 3G, জি মানে কি, জি এর ফুল নাম কি, কি হবে জি এর ফুল নাম? 3G, 4G, 5G, এই জি মানে কি দিদি? তোমার তো পারা উচিত, তোমাকে তো সব থেকে এখান থেকে গিগাবাইট না ভাই, পারবে ভাই বলে দাও, হ্যাঁ পারবে। জেনারেশন। 3G মানে কি বলো, এখানে জি মানে তোমার জেনারেশন, 5G মানে 5 জেনারেশন, 4G মানে, আমি এই জন্য বলছি যে বাড়িতে একটু করে খবরের কাগজগুলো পড়তে শিখো, তাই না? পড়তে শিখো, অনেক কিছু জানতে পারবে। তাহলে কি বললাম, যে রামগঙ্গা বলে একজন ব্যক্তি আছেন, তিনি মোবাইল ইউজ করছেন 3G, জি ফর হলো গোমতী, ঘরঘোড়া, গন্ডক, আর এখানে স্পিড হলো কম, কতে কোসি, আর হলো মতে কি হবে বলো মহানন্দা। ক্লিয়ার কনসেপ্ট? কারো কোনো প্রবলেম? ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এইবার এইগুলো তো আমরা জানবো যে শুধু তোমার যেটা গঙ্গা আছে সেটা কি ভারতের দীর্ঘতম নদী, এটা তো পড়ার কোনো দরকার নেই, তাই না? এবং হলো জল ধারণের ক্ষমতা অনুসারেও তোমার হলো ভারতের বৃহত্তম। মনে রাখবে যে ইন্দাস রিভার আছে আর ব্রহ্মপুত্র আছে, এদের যে দৈর্ঘ্য, এদের কিন্তু দৈর্ঘ্য তোমার গঙ্গা নদীর থেকে কিন্তু বেশি আছে, কিন্তু এরা সম্পূর্ণটা পরিমাণে ভারতবর্ষে হলে প্রবাহিত হয় না। যে গঙ্গা নদী যেটা আছে, গঙ্গা নদীর ক্ষেত্রে যেটা হয় যে গঙ্গা নদীটা হলো ভারতবর্ষে সম্পূর্ণ রূপে হলো প্রবাহিত হয়, এই জন্য বলা হয় যে গঙ্গা নদী হলো ভারতের দীর্ঘতম নদী। বলো কনসেপ্ট ক্লিয়ার হলো না, হলো না? ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা এইবার এই স্লাইডটা, আচ্ছা এইবার আমাদের যে গঙ্গা নদী আছে, আমাদের যে গঙ্গা নদী আছে তাকে, তার মেনলি যে তোমার প্রবাহটা আছে, তাকে মেনলি আমরা 3টা হলো প্রবাহে ভাগ করতে পারি। একটা হলো তোমার হলো উচ্চ প্রবাহ, একটা হলো মধ্য প্রবাহ, একটা হলো কি বলো নিম্ন প্রবাহ। এটা তো আমরা বললাম যে তোমার গঙ্গা নদীর উৎপত্তি কোথায় হয়েছে বলো, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গ্লেসিয়ার থেকে। ক্লিয়ার? এবার গঙ্গা নদীর যে তোমার স্রোত বলতে পারো, এবার ভাবো যে কোনো রিভার বা যে কোনো নদী যখন পাহাড়ের মধ্য দিয়ে বইবে তখন তার তোমার স্রোত কি হবে, অনেকটা বেশি হবে, তাই না? পাহাড়ের মধ্যে দিয়ে বইছে, সেখানে তোমার হলো কাদা মাটি পলি থাকছে না, কেউ তোমার বাধা দেওয়ার থাকছে না, স্রোতটা কি হবে বলো অনেকটাই হলো বেশি হবে। এবং যত সমতল আসবে স্রোতটা ধীরে 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 কি হয় বলো কম হতে থাকবে। তো যদি হলো বলে যে গঙ্গা নদীর আপার কোর্স বা উচ্চ প্রবাহ কোথায়, তাহলে কি বলবো আমরা, যেখান থেকে উৎপন্ন হয়েছে সেখান থেকে তোমার হলো দেবপ্রয়াগ পর্যন্ত। হ্যাঁ ওটা কাছাকাছি থাকে, মেনলি তোমার দেবপ্রয়াগ পর্যন্ত মনে রাখবে, হরিদ্বারও বলা হয় তোমার। আচ্ছা হরিদ্বারও বলা হয়, হরিদ্বার লেখা থাকে বেশিরভাগ বইয়ে, হরিদ্বারই লেখা থাকে। আচ্ছা তারপর কি আছে বলো, মধ্য যেটা আছে তোমার হলো মধ্য প্রবাহ। এটা কি বলছে বলো, উত্তরপ্রদেশ বা বিহার থেকে হলো শুরু করে ঝাড়খণ্ডের যে রাজমহল আছে, ঝাড়খণ্ডের হলো রাজমহল পর্যন্ত হলো আমাদের কি বলো মধ্য প্রবাহ। আর হলো লাস্ট যেটা কি আছে বলো নিম্ন প্রবাহ। এইটা হলো কোথায় বলো, এই যে নিম্ন প্রবাহ আছে সেইটা তোমার হলো এই রাজমহল থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত, তাকে আমরা বললাম নিম্ন প্রবাহ। আচ্ছা বলো এটা। আচ্ছা একটা জিনিস মনে রেখো, যে আমরা গঙ্গা নদী পড়লাম, গঙ্গা নদীর তোমার কি পড়লাম, অনেকগুলো তোমার হলো ট্রিবিউটারি পড়লাম,
যদি বলে যে গঙ্গা নদীর সব থেকে দীর্ঘতম ট্রিবিউটারি কোনটা, অ্যান্সার কি হবে? হ্যাঁ, যদি বলে গঙ্গা নদীর সব থেকে বড় ট্রিবিউটারি কোনটা, কোনটা হয় বলো? যমুনা হবে। এইবার একটা জিনিস ভালো করে মনে রেখো, হ্যাঁ, এগুলো ছোট ছোট ভুল, যে গঙ্গা নদীর সব থেকে ট্রিবিউটারি কি বললাম বলো? যমুনা। আমরা যে যমুনা লিখি তার স্পেলিংটা কি হয়? বাংলায় লিখলে কি হবে গো? যমুনা। কোনো প্রবলেম এটা? মনে রাখবে আর একটা যমুনা আছে কোথায় বলো? বাংলাদেশে। ওই যে আমরা এর পরের দিন যে পড়বো যে আমাদের ব্রহ্মপুত্র রিভারটা আছে, ওই ব্রহ্মপুত্র রিভার যখন বাংলাদেশে যায় তখন তার নাম কি হয়? তখন তার নাম হয় যমুনা। তো কোশ্চিনে কিন্তু যদি বাংলা দেখো না, ধরো না বাংলায় ভাই তোমরা তোমার দুটাই যমুনা দেখতে পাবে, যে এদের মধ্যে গঙ্গা নদীর হলো ট্রিবিউটারি হলো কোনটা, এটা এসেছিল 2016 সালে জিওগ্রাফির যে তোমার এসএলএসটি পরীক্ষাটা হয় শিক্ষক নিয়োগের, সেখানে দিয়েছিল এটা। তো যদি বলো এই যমুনা, ইন্ডিয়াতে একটা যমুনা আছে এবং একটা যমুনা কোথায় আছে? বাংলাদেশে একটা যমুনা আছে। পার্থক্যটা কোথায়? ইন্ডিয়ান যমুনা শুরু হয় কি দিয়ে? ইংরেজিতে ওয়াই দিয়ে। আর বাংলাদেশে যমুনাটা কি দিয়ে শুরু হয় বলো? জে দিয়ে শুরু হয়। তো যদি এরকম থাকে একটু হলো ঘুরিয়ে দিও, তাহলে হলো সঙ্গে সঙ্গে হলো কোশ্চেন ইংলিশটা দেখবে, যে ইংলিশটা হলো কি বলতে চাইছে, বাংলাতে যমুনা আছে না হলো তোমার ইংরাজিতে যমুনা আছে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আজকের মতো লাস্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শেষ করে দেবো। আজকে তারিখ কত? 16ই সেপ্টেম্বর। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে বা স্ট্যাটিস্টিকের মধ্যে একটা টপিক থাকে আমাদের ডে। দেখো যবে থেকে পড়তে শুরু করবে না, এগুলো থেকে প্রথম থেকে পড়তে শুরু করবে, তাহলে 1 নম্বর তুমি সবার থেকে এগিয়ে থাকবে। প্রত্যেকটা মাসের 10খানা করে পড়তে হয় ডে। তা আজকের দিনটা মোস্ট ইম্পর্টেন্ট। আজকে তারিখ কত বলো? 16ই সেপ্টেম্বরে কি ডে পালন করা হয়? খুবই ইম্পর্টেন্ট। সবগুলো তো আমার মনে থাকে না, কিন্তু যেগুলো একদম মনে থাকে সেগুলোই আলোচনা করি। খুব ইম্পর্টেন্ট, ওজন ডে। কি বললাম? ওজন ডে। এবার দিদি ভাই বলো ওজন কি? কি ওজন? ওজন হলো একটা গ্যাস। কোনটা গো? ওজনের কি কি বলো? O3। তো কেমিস্ট্রিতে তো একটা এটা কোশ্চেন আছে যে একটা ট্রাই অ্যাটমিক মলিকুলের নাম বলো, তখন কি হবে? O3 কিন্তু হবে। কি বললাম বলো? ওজন। তাহলে আজকে আমাদের যে ওজন লেয়ার আছে সেটা যে ধ্বংস হয়ে যাচ্ছে কার জন্য? আল্ট্রাভায়োলেট রে, বাংলায় কি বলে? অতি বেগুনি রশ্মি। তো অতি বেগুনি রশ্মির জন্য যে ওজন লেয়ারটা ধ্বংস হয়ে যাচ্ছে না, তার জন্য বা সেফটির জন্য বলো বা লোককে তোমার হলো মানে জানানোর জন্য বলো, পাবলিসিটির জন্য বলো, প্রচারের জন্য বলো, 16ই সেপ্টেম্বর কি পালন করা হয় বলো? ওজন ডে। এগুলো না মানে সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। যে একটা বললাম ওজন ডে, ওজনের ফুল নাম কি? ওজনের কি বললাম? O3 বললাম। কবে পালন হয় বললাম? 16ই সেপ্টেম্বর। যদি বলে যে ওজন যেটা আছে কার জন্য ধ্বংস হয়, কি বললাম? আলট্রা ভায়োলেট। ওটাই তো বর্তমানে যে ওটা তো আটকায়, কিন্তু বর্তমানে ওজন লেয়ার ধ্বংস হয়ে যাওয়ার ফলে ওটা কি হচ্ছে এখন বলো? পৃথিবীতে চলে আসছে, এবং এর ফলে পৃথিবীর টেম্পারেচার কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। মেইনলি যে ওজন লেয়ারটা ধ্বংস হচ্ছে কার জন্য? বাড়িতে যে আমরা ফ্রিজ ব্যবহার করি বা রেফ্রিজারেটর ব্যবহার করি, সেখান থেকে কি বেরোয় বলো? সিএফসি। সিএফসির ফুল নাম কি বলো? ক্লোরোফ্লুরোকার্বন। প্রবলেমটা হচ্ছে এটাই যে ক্লোরোফ্লুরোন কার্বনটা কি হয়, যে এখানকার সিএফসি কি বললাম? ক্লোরোফ্লুরোকার্বন। মানে এখানে কি থাকে বলো? এখানে থাকে তোমার হলো এই যে তোমার ক্লোরিন থাকে না, এই ক্লোরিনটা হলো যে O3 আছে, এর সঙ্গে বিক্রিয়া করে O3 কে হলো ভেঙে দিতে থাকে, এবং O3 কে ভেঙে দেওয়ার ফলে এখানে কি হয় বলো? ওজন হোল বা হলো ওজনের গর্ত সৃষ্টি হয়, যেখান থেকে তোমার হলো ও আটকাতে পারছে না কাকে? অতি বেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রেকে আটকাতে হলো পারছে না। তো যদি বলে যে ওজন লেয়ার কার জন্য ধ্বংস হচ্ছে, এই যে মেইন যেটা গ্যাসের নাম সেটা কি বলো? সিএফসি। এগুলো হলো থাকে কোথায় বলো? সিএফসি বলো আরেকটা নাম এখন দিচ্ছে খুবই, ফ্রেয়ন। কি বললাম বলো? ফ্রেয়ন খুবই দিচ্ছে পরীক্ষায়। মনে রাখবে এগুলো ফ্রেয়ন থাকে কোথায়? বাড়িতে যেটা আমাদের কি থাকে? এসি থাকে না? হ্যাঁ, এসি বলো, ফ্রিজ বলো, হ্যাঁ, তো এগুলো হলো ফ্রেয়ন থাকে। তো আমরা কি করব? চাকরি বাকরি পাওয়ার পর আমরা কি বাড়িতে এসি লাগাবো? অবশ্যই লাগাবো। ওটা লোককে বলবো যে পাবলিককে কি বলবো? পাবলিককে বলবো তোমরা হলো গাছ লাগাও।
আর চাকরি পেলে নিজের জন্য আগে এসি কিনবো, সেটাই তো জীবন। হ্যাঁ, অন্য কেউ লাগাচ্ছে তো আমি কেন মরতে যাবো গরমে? তো এসি হলো লাগাতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। এই গরমে রাতের বেলা ঘুমানো যাচ্ছে না, আমাদের হলো এসি চাই। তো আমরা হলো মন দিয়ে পড়াশোনা করবো যাতে আমরা এসি কিনতে পারি, ঠিক আছে? তো আজকে মনে রেখো, হ্যাঁ এই ডেটটা মনে রেখো, কিছু কিছু ইম্পর্টেন্ট ডেট আছে তোমাদেরকে প্রায় 50 খানা একদম 100% মনে রাখতে হবে। তো আমি দেখি চেষ্টা করবো যদি একসঙ্গে দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তো দেখি যেমন তোমার হলো এগুলো হলো মেনলি এখন হলো ধ্বংস হচ্ছে কোথায়, সব থেকে ডেঞ্জারাস দেখা হলো একদম হলো উত্তর মেরু অঞ্চল। এবং এটা ভাবো, যদি তোমার বরফ বলতে শুরু করে তাহলে কলকাতা বলো, বা একটা একটা হলো সিম্পল, যে তোমরাকে যদি বলা হয় যে ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি বলো তো? জাকার্তা আগে ছিল, ওই নুসেন্তারা বা বলে একটা কিছু করেছে। কেন করেছে? কারণ বলছে যে জাকার্তা যেটা ছিল, যেটা রাজধানী, সেটা আর থাকবে না কিছুদিন পর। ওখানকার জলের স্তর ওটা সম্পূর্ণ এটা জলে তোমার ডুবে যাবে, তাই না? তো এটা হলো এতটা হলো ডেঞ্জারাস। তো ভালো করে মনে রাখবো, আমি চেষ্টা করবো তোমাদেরকে। এর পরের দিন দেখি যে হলো জানুয়ারি থেকে একদম আর ডিসেম্বর পর্যন্ত 50 খানার মতো যদি করে দেওয়া যায়। যেমন হলো এটা আছে ওয়াটার ডে, বিশ্ব তোমার জল দিবস কবে হয়? 22 এপ্রিল। ফরেস্ট ডে, ফরেস্ট না 5ই জুলাই না, পরিবেশ দিবস এটা। ফরেস্ট ডে হলো 21 এপ্রিল, একদিন হলো আগে, তাই না? বা আরেকটা আছে হলো আর্থ ডে, কবে? এগুলো হলো এগুলো হলো ধীরে 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 আমাদেরকে হলো পড়তে হবে। হ্যাঁ, না না ওটা তো হতো, কিন্তু ওটাকে কন্টিনিউয়াস করতে হবে। কিছু কিছু টপিক আছে এগুলো কন্টিনিউয়াস করতে হবে, আমি দিয়ে দিব। চলো আজকের মতো হলো এখানেই। ভাই পরের দিন রিভার পড়ালাম, প্লিজ পড়ে আসবে ভাই। এটা যেন না হয় যে আমি আজকে পড়াচ্ছি, টাইম পাবে না। 16টা সাবজেক্ট আছে, পরীক্ষার আগে পড়া হয়? বলো কোনটা? ওটা মেইনলি বাংলাদেশে যাচ্ছে, হালকা পড়বে না, ওখানে লিখে দিয়েছি 2525 2525। মেইনলি হলো গঙ্গা নদীর উৎপত্তি থেকে ওটা তো বে অফ বেঙ্গলি আসছে না, ওখানে গিয়ে হলো নামটা তোমার হলো পাল্টে যায় মেইনলি ওটা।